আসসালামু আলাইকুম। আজকে আমরা টেন্স শিখব। তবে টেন্স শেখার আগে আমরা জানবো যে টেন্স শেখার প্রয়োজনীয়তাটা কী। টেন্স শিখলে আমাদের সুবিধা কী কী বা লাভালাভ কী কী, টেন্স শেখার পরে আমাদের কী কী উপকারে আসবে, বা টেন্স না শিখলে আমরা কী কী সমস্যায় পড়ব। টেন্স শেখার প্রথম নম্বর সুবিধা হচ্ছে ট্রান্সলেশন। আমরা যদি টেন্স শিখতে পারি তাহলে বাংলা থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতে পারবো। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, রাসেল বই পড়ছে। এটাকে যদি আমরা ট্রান্সলেট করতে চাই, যে কোনো সেন্টেন্স যদি আমরা ট্রান্সলেট করতে চাই বাংলা থেকে ইংলিশে, তাহলে দুটি বিষয়ের প্রয়োজন হয়। প্রথম বিষয় হচ্ছে যে শব্দগুলো রয়েছে বাংলায় সেগুলোর ইংরেজি মিনিং, আর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে যে ওই ইংরেজি মিনিংগুলোকে সঠিকভাবে সাজানো, কোথায় কোনটা কতটুকু বসবে। তো এইখানে রাসেলের ইংলিশ মিনিং হচ্ছে রাসেল, বইয়ের ইংলিশ মিনিং হচ্ছে বুক, পড়ছের ইংরেজি মিনিং হচ্ছে পড়ার ইংরেজি মিনিং হচ্ছে রিড। যদি আমরা এভাবে বসিয়ে দিই রাসেল বুক রিড, তাহলে এই সেন্টেন্সটা হবে না, কারণ এগুলো সঠিকভাবে বসেনি, সঠিক জায়গায় বসেনি। সঠিক ট্রান্সলেশনটা হবে রাসেল ইজ রিডিং বুক। এখন কেন ইজ আসলো, রিড থেকে কেন রিডিং হলো, আবার বাংলা বাক্যে বই মিডিলে রয়েছে, কেন বই শেষে হলো, এগুলো সমস্ত কিছু এসেছে টেন্সের নিয়ম অনুসারে। যদি আমরা টেন্স জানি তাহলে এগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবো। তো টেন্স শেখার প্রথম কারণ হচ্ছে ট্রান্সলেশন। টেন্স যদি শিখি তাহলে বাংলা থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বাংলা, বিশেষ করে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করা সহজ হবে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে টু লার্ন আদার গ্রামাটিক্যাল আইটেমস। ফর এক্সাম্পল, যেমন ন্যারেশন, ভয়েস, রাইট ফর্ম অফ ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স, এগুলো সহ যে কোনো গ্রামাটিক্যাল আইটেমস শেখার জন্য আমাদের টেন্স শিখতে হবে। যদি আমরা ন্যারেশন শিখি তাও টেন্স জানা লাগবে, ভয়েস শিখি তাও জানা লাগবে, রাইট ফর্ম অফ ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স, এই সমস্ত কিছু শিখতে গেলে আমাদের টেন্সের জ্ঞান লাগবে। তো এই দুটো কারণে, এক নম্বর ট্রান্সলেশন, দুই নম্বর হচ্ছে টু লার্ন আদার গ্রামাটিক্যাল আইটেমস, অর্থাৎ অন্যান্য যে গ্রামাটিক্যাল আইটেমগুলো রয়েছে ওগুলো শিখতে আমাদের টেন্স জানা লাগবে। এখন টেন্স শেখার আগে আমাদের কিছু বিষয় জানা লাগবে, যেমন সেন্টেন্স, তারপরে দুই নম্বরে ভার্ব, তিন নম্বরে হচ্ছে তিন নম্বরে সাবজেক্ট অবজেক্ট, তারপরে পার্সন, নাম্বার, এগুলো সম্বন্ধে আমার ক্লাস রয়েছে। এগুলো চিনতে যদি কারো অসুবিধা হয় তাহলে ক্লাসটি দেখে আসতে পারেন। এবার আমরা জানব টেন্সের ডেফিনেশন। টেন্সের ডেফিনেশনটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে যেহেতু আমরা টেন্স শিখছি ডেফিনেশনটা জাস্ট এক লাইনে শিখব। ভার্ব ঘটার সময়কে টেন্স বলে, এটুকু মুখস্থ করলেই হবে। এটা খুব সুন্দরভাবে বোঝানো যায়, কিন্তু আমি এটা স্কিপ করলাম। টেন্সের প্রকারণ আমরা অলরেডি জানি। There are three kinds of tense: present tense, past tense, future tense. Present tense, present indefinite, present continuous, present perfect, present perfect continuous. এখন আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে চেনার উপায়। আমরা যে চিরাচরিত কথা রয়েছে তেছো, তেছি, তেছো, বাইয়াছো, ইয়াছি, এগুলোর মাধ্যমে টেন্স শিখব না। আমরা নতুন নিয়মে, একটু আনকমন তবে খুবই কার্যকরী এবং সহজ, যদি আমরা একটু মন দিয়ে বুঝি। তো এটুকু পড়ার আগে উদাহরণগুলো আমরা একটু দেখি, তাহলে বোঝার সুবিধা হবে। আমরা কয়েকটি উদাহরণ দেখি। যেমন আমরা সাক্ষাৎ করেছি আর আমরা সাক্ষাৎ করছি। আমরা সাক্ষাৎ করেছি এবং আমরা সাক্ষাৎ করছি।
প্রায় দুইটা সেন্টেন্সই একই। এখানে শেষে দুইটারই শেষে ক রয়েছে, দুইটারই শেষে ছয়রাশি রয়েছে, আবার দুইটারই মিডিলে র রয়েছে। কিন্তু প্রথমকার সেন্টেন্সটা অর্থাৎ করেছি এটা পারফেক্ট টেন্স এবং করছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মূল পার্থক্যটা কি এমন পার্থক্য আছে এদের ভেতরে যে একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট। দেখেন যেটা নীল রঙের রয়েছে যে ওয়ার্ডটি র, এই র এর সাথে একার যুক্ত রয়েছে, আর নিচেরটায় একার যুক্ত নেই, অর্থাৎ কোনো কার চিহ্ন নেই, এখানে শুধু র রয়েছে। অর্থাৎ যদি কার চিহ্ন যুক্ত থাকে, শেষের 3 বর্ণের মধ্যকার বর্ণে যদি কার চিহ্ন যুক্ত থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি কার চিহ্ন যুক্ত না থাকে, অর্থাৎ কোনো কার চিহ্ন যুক্ত না থাকে, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা একটু নিয়মটা দেখি। চেনার উপায়, আমাদের মেইন সমস্যা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট নিয়ে। আশা করছি যদি এটা একটু ভালোভাবে বোঝেন তাহলে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে কোনো অসুবিধা হবে না। বাংলা বাক্যের শেষে ছ যুক্ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এক্ষেত্রে যদি শেষের 3 বর্ণের মধ্যকার বর্ণে একার থাকে তাহলে সেটা পারফেক্ট, এবং একার বা কোনো কার চিহ্ন না থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চেনার জন্য আমাদের যে কোনো বাক্যের শেষের 3 বর্ণ নিতে হবে এবং 3 বর্ণের মধ্যকার বর্ণটা দেখতে হবে যেখানে কার চিহ্ন যুক্ত আছে কি নাই। এবার দ্বিতীয় প্যারায় যেটা বলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সময় যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই, তবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে সময় যুক্ত থাকে। উদাহরণের মাধ্যমে বিষয়গুলো আর একটু ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আর কি বলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সময় যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাকি সব ক্ষেত্রে এই যে 3টে নিয়ম, এই 3টে নিয়মের পরে বাদ বাকি সব ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ বাংলা বাক্যের শেষে ছ যুক্ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সময় যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর বাকি সব ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ আমরা যদি ছ যুক্ত না পাই, ছ যুক্ত না থাকলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমার উদাহরণের মাধ্যমে দেখি, যেমন আমি একজন ধার্মিক ব্যক্তির খোঁজ করছি, ছ রয়েছে, শেষে 3 বর্ণের মধ্যকার বর্ণের র রয়েছে, কোনো কার চিহ্ন যুক্ত নাই, সুতরাং এটা কন্টিনিউয়াস টেন্স। আই এম সার্চিং এ ভার্চুয়াস, মানে ভার্চুয়াস মানে ধার্মিক ব্যক্তি। আমরা সাক্ষাৎ করেছি, শেষে 3 বর্ণের মধ্যকার বর্ণের রে রয়েছে, অর্থাৎ একার রয়েছে, সুতরাং সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা সাক্ষাৎ করছি, শেষের 3 বর্ণে মধ্যকার বর্ণটা হচ্ছে র, এর সাথে কোনো কার চিহ্ন নাই, সুতরাং এটা কন্টিনিউয়াস। এভাবে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আলাদা করা যায় এবং খুব সুন্দরভাবে চেনা যায়। এই সেন্টেন্সটায় এখানে নিচের যে সেন্টেন্স 3 নম্বর যে সেন্টেন্সটা, আমরা 2 ঘন্টা ধরে কথা বলছি, শেষে 3 বর্ণের মধ্যকার বর্ণে কোনো কার চিহ্ন নাই, যার কারণে কন্টিনিউয়াস। কিন্তু এখানে 2 ঘন্টা যুক্ত রয়েছে, একটা সময়ের নাম রয়েছে 2 ঘন্টা, যার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, হবে। একইভাবে 4 নম্বরটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, 9টা একটা সময়ের নাম উল্লেখ আছে, আর ওখানে করছি রয়েছে। এবার আমাদের আরেকটু বিষয়, একটা বিশেষ দ্রষ্টব্য রয়েছে এনবি, যে যদি না বোধক সেন্টেন্স হয়, যা বললাম সেগুলো হচ্ছে সবই হ্যাঁ বোধক সেন্টেন্স, অর্থাৎ না বোধক অথবা সম্মানসূচক বাক্যের ক্ষেত্রে দন্ত্য বাদ দিয়ে বিবেচনা করতে হবে। তবে না বোধকের ক্ষেত্রে যদি নি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়। উদাহরণ দিলে বিষয়গুলো ক্লিয়ার হবে। যেমন সে হাঁটছে,
5 নম্বর সেন্টেন্সটা দেখেন, তিনি কাজ করছেন, তিনি কাজ করছেন। এখানে সম্মান তিনি বলেছে, যার কারণে শেষে দন্তান্ন আসছে, কিন্তু আমরা দন্তান্নকে বাদ দিয়ে বিবেচনা করব। দন্তান্নকে বাদ দিলে থাকছে করছে। এটি হচ্ছে যেহেতু শেষের 3 বর্ণের মধ্যকার বর্ণ র এর সাথে কোনো কার চিহ্ন নাই, সুতরাং এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার 7 নম্বর যে সেন্টেন্সটা, আমি কাজটি করছি না, আমি কাজটি করছি না, আমি কাজটি করছি না। এখানে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাধক সেন্টেন্স। এই নাবাধক সেন্টেন্সের নাকে বাদ দিয়ে বিবেচনা করতে হবে। নাকে যদি বাদ দিই তাহলে শেষে থাকছে করছি। করছি 3টা বর্ণের মধ্যকার বর্ণে কোনো কার চিহ্ন নাই, সুতরাং এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে যে শব্দ শেষে না আসবে অথবা দন্তন্য আসবে সেগুলো সেই দন্তন্য অথবা না বাদ দিয়ে বিবেচনা করতে হবে। আবার পরের সেন্টেন্সটা 7 নম্বরের পরের সেন্টেন্সটা, সে কাজ করেনি। আগেই বলা হয়েছে যদি নি থাকে তাহলে সেটা নিকে বাদ দেওয়ার দরকার নাই, নিয়ের ওপর নিকে অনুসরণ করে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন এর মেন কারণটা হচ্ছে আমরা যদি বলি সে কাজটি করেছে, তাহলে এটা পারফেক্ট টেন্স, মিডিলের বর্ণে একার চিহ্ন রয়েছে। কিন্তু যদি আমরা একে নেগেটিভ করে বলি সে কাজটি করেনি এরকম বলবো, সে কাজটি করেছে না এরকম সাধারণত বলি না। আমরা পারফেক্ট সেন্টেন্সকে সে কাজটি করেছে এরকম, সে কাজটি করেছে না এরকম না বলে আমরা বলি সে কাজটি করেনি। সে স্কুলে এসেছে, সে স্কুলে এসেছে না এরকম বলি না, সে স্কুলে আসেনি এরকম বলি। যার কারণে এই নিয়ের মাধ্যমে প্রেজেন্ট পারফেক্টের যে বৈশিষ্ট্য সেটাই প্রকাশ করে, যার কারণে নি থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়। কিন্তু যদি না থাকে তাহলে সেটা নাকে বাদ দিয়ে বিবেচনা করতে হবে যেটা কোন টেন্সের সাথে মিলছে। যেমন এখানে নাকে বাদ দিয়ে মিলছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে। এবার যদি এটা দিই আমি ঘৃণা করি, এখানে কোনো কার চিহ্ন নাই, এখানে আমি ঘৃণা করি এখানে কোনো ছ নাই, আমি ঘৃণা করি এখানে ছ নাই, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ছ নাই প্রেজেন্ট টেন্স। এখন বলা আছে যে বাদবাকি সব ক্ষেত্রেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যুদ্ধ ঘৃণা করি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার এখানটায় 6 নম্বরটায় ছয় নম্বরে যে কথাটুকু আছে আমার 4টি কলম আছে, এখানে ছ আছে কিন্তু এখানে 3টা বর্ণ নাই। যেহেতু 3টা বর্ণ নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্টের সাথে মিলছে না, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার সে হাঁটছে, কোন টেন্স? হাঁটছে, মিডিলে ট আছে এবং কার চিহ্ন নয়, সুতরাং এটা কন্টিনিউয়াস টেন্স। আবার সে হেঁটেছে, মিডিলে ট এর সাথে একার রয়েছে, সুতরাং এটা পারফেক্ট টেন্স। মনে রাখবো কীভাবে? পারফেক্ট বানানটাই পারফেক্ট ফেকারে ফে রয়েছে, সুতরাং যেহেতু পারফেক্ট বানান একার রয়েছে তো পারফেক্টের সম্পর্কটা হচ্ছে একারের সাথে। আর কন্টিনিউয়াসের বানানে কোনো একার নাই, কন্টিনিউয়াস একার নাই, সুতরাং একার ছাড়া হচ্ছে একারের ছাড়ার যে সম্পর্কটা সেটা হচ্ছে কন্টিনিউয়াসের সাথে। এভাবে আমরা মনে রাখতে পারি। যদি একার থাকে তাহলে এটা পারফেক্ট হয়, একার না থাকলে কন্টিনিউয়াস হয়। কারণ হলো পারফেক্ট বানানটাতে একার আছে, ফেকের ফে। এগুলো বিষয় এই ভিডিওতে আমি প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যে 4টি প্রকরণ, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো চেনার উপায় নিয়ে আলোচনা করলাম। এবং সামনের ভিডিওতে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট টেন্সের যে 4টি প্রকরণ রয়েছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং সেই সাথে ফিউচার টেন্স, এগুলো নিয়ে আলোচনা করব এবং এগুলো খুবই সহজে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কিছু বলার থাকলে কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।